কলকাতা থেকে আরেকটা দুঃসংবাদ আসে আর কি। মানে 2025 সালটা যে আমার জীবনে কি নিয়ে আসতে চলেছে আগামী দিনগুলো। আগের বারও যখন কলকাতা থেকে আসলাম আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা গেছিলাম। তার ঠিক 6 মাস বাদে কিশোর কুমারও মারা যান। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़े गम है, थोड़ी खुशियाँ। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমরা কিন্তু আজ বিশেষ ভালো নেই। মানে বিগত 4-5 দিন ধরেই আমাদের মন মেজাজটা ভীষণ খারাপ। তা বারবার যেহেতু বলেছি যে ভিডিও আমাদের তোলা থাকে, তাই যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা হয়তো একটু খেয়াল করলে দেখবে আমরা একদিন বাদে একদিন ভিডিও দিয়েছি। কিন্তু এরকম সচরাচর হয় না। মানে আমরা 2টো করে ভিডিও দিই, একদিন আবার গ্যাপ দিই, আবার 2টো করে ভিডিও দিই যখন ভিডিও তোলা থাকে। তবে এর থেকে কি ব্যতিক্রমী হয় না? হয়, যখন শরীর খারাপ থাকে, বানাতে পারি না, তখন তো হয়ই। এই সপ্তাহটা ভিডিও হাতে বেশি তোলা নেই বলেই একদিন ভিডিও দিয়ে একদিন গ্যাপ দিয়ে আবার একদিন ভিডিও দিয়েছি। তার কারণ হচ্ছে জানো তো, মানে 2025 সালটা যে আমার জীবনে কি নিয়ে আসতে চলেছে আগামী দিনগুলো, এই বিষয়টায় আমি খুব চিন্তিত। যদিও 2024-এর একেবারে শেষের দিকেই আমি আমার দিদুনকে হারিয়েছি। মানে তোমাদের সবাইকে আমি শেয়ারও করেছিলাম। সেই সময়টা আমার ভিডিও বানানো ছিল না, যে কারণে আমি বারবারই বলেছি যে ইউটিউবে যদি কেউ কন্টিনিউ ভিডিও দেয়, তার ভিডিওটা যদি পজ পড়ে যায় তাহলে তো সমস্যা হয়। সেই কারণে দিদুন মারা যাওয়ার প্রায় 3 দিনের মধ্যেই আমাকে রান্নাঘরে ঢুকে কিছু একটা বানিয়ে তোমাদেরকে দেখাতে হয়েছিল। কিন্তু কলকাতা থেকে আরেকটা দুঃসংবাদ আসে আর কি আগের সপ্তাহে শেষের দিকে। তা আমার সেজো জেঠিমা, মানে আমি সেজুমা বলি, আমার সেজুমা আমার নেই জানো তো। মানে কলকাতা থেকে না আমার মা খুব ফিক্স টাইমে ফোন করে। এক হচ্ছে আমার মা সকালবেলা যখন স্টুডিওয় চলে যায় তখন গিয়ে একবার আমার সাথে কথা হয়, এই 10:30 11টা নাগাদ। তবে সেই সময় যদি স্টুডিওয় লোক থাকে বেশি কথা হয় না। আর আমি মাকে সারাদিনের মধ্যে একবার বিকেলের দিকে ফোন করে দিই। কিন্তু কি বলতো, মানে ওই সকালে মায়ের ফোনটা আর বিকেলে আমার ফোনটা, এই দুটো তো ফিক্স টাইম, আমি জানি যে এই সময় কথা হবে। এই সময়গুলো ছাড়া যখন মা ফোন করে আমার মধ্যে না একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে যে এখন ফোন করছে, কি ব্যাপার। যাই হোক, তা একদম ভোরবেলা মা 4:30-5টার সময় আগের সপ্তাহে আমাকে জানালো। ঘটনাটা ঘটেছে শনিবার, আবার এই সপ্তাহের আজ শনিবার। তা প্রায় একটা সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ, তা আমার সেজু জেঠিমা মারা গেছেন। রাত্রি 1:30টার সময়ও জেঠুর সাথে কথা হয়েছে। 3:30 নাগাদ জেঠু এরকম গায়ে হাত দিয়ে দেখছে ঠান্ডা হয়ে গেছে, মানে নিথর দেহটা তার বিছানায় শুয়ে রয়েছে। তা কি বলবো বলো, এরপরে না ভিডিও বানানোর না কোনো মানে ইচ্ছেই করে না। ওই যে বললাম কিছু হাতে বানানো থাকে, সেটা দিয়ে আর কি কোনো রকমে কন্টিনিউ করে যাই। হ্যাঁ, এবার ধরো 15 মিনিটের ভিডিওয়ে আমি যদি তোমাদের কাছে এই বিষয়টাকে গোপন করে যেতাম, তোমরা তো বুঝতে পারতে না, বা আমি গোপন করে গেলে তোমরা জানতেও পারতে না কি হয়েছে কি না হয়েছে। কেননা একটা 15 মিনিটের ভিডিও দেখে বোঝা যায় না যে মানুষটার ভিতরে কি কি আছে, মানুষটা কেমন, তাদের দৈনন্দিন জীবনটা কেমন চলছে, এগুলো কিন্তু কিচ্ছুটি আঁচ করা যায় না। কিন্তু আমি ভাবি যে কম বেশি টুকটাক তো তোমরা সকলেই, যে কয়জন আমার ভিডিও দেখো তার মধ্যে কিছু জন আমাকে ভালোবাসো, জিজ্ঞেস করো নানান কথা। তাই এই ঘটনাটা যদি না বলি তাহলে ঠিক উচিত হবে না। ওই জন্য যেগুলো বলা সম্ভব আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে সেই কথাগুলো জানাতে। হ্যাঁ, কিন্তু সেই সময় কান্না কাটি, দুঃখ, সেই চোখ ভরা জল, সেই নিয়ে ভিডিও বানাবো, লোকে আবার বলবে দেখো ক্যামেরার সামনে এসেছে বোধহয় কাঁদবে, এইসব কথাও যদি বলে আমার না ভীষণ ভয় হয়। সেই কারণে আমি কটা দিন বাদ দিয়ে নিজেকে একটু আবার স্টেবল করে আজকে আবার ক্যামেরার সামনে এসেছি।
কি বলবো বলো, সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হচ্ছে আমরা কেউ থাকতে পারছি না। মানে এইভাবে এক একজন করে চলে যাচ্ছে, ওই মুহূর্তটায় যে একটু পাশে গিয়ে দাঁড়াবো সেটুকু তো পাচ্ছি না। আর ভগবান আমাকে এখনো সেই জায়গায় বা সেই ক্ষমতা আমাকে এখনো দেয়নি যে আমি বারবারই বলি যে আমি দুম করে একটা প্লেনের টিকিট কেটে চলে যাবো। হ্যাঁ, আর সব কিছুর পরেও একটা পিছু টান তো কাজ করে। এখানে অয়ন আছে, বাচ্চাটা আমার ছোট, ফেলে রেখে যাব, ও যদি কাঁদে অয়ন সামলাতে পারবে কিনা, পরীক্ষাও তো চলছে, ওর পরীক্ষা চলছে। হ্যাঁ, সব মিলেমিশে না এমন একটা বাজে পরিস্থিতিতে এসে পৌঁছালাম, তাই একেবারে 3-4 দিন আর কোনো ভিডিওই বানাইনি। হ্যাঁ, কিন্তু দেখলাম 4টে ভিডিও চলে গেছে, এবার একটা গান দিতে হবে। তা আমার সেজমার কথা বলি, আমাদের তো পৈতৃক বাড়ি, ছোট্ট করে একটু বলি। আমার বাবারা 4 ভাই, আমি হচ্ছে ছোট, মানে আমার বাবা ছিলেন ছোট। আমার বাবাই সবার আগে মারা যান ভাই বোনদের মধ্যে। না, আমার ছোট বেশি আগে মারা যায় 2014 সালে। 2015 সালে আমার বাবা মারা যায়, তারপরে আবার 2024-এ আমার দিদুন চলে গেল, 2025-এ আমার সেজমা। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে সবাই একই সাথে না একটা বাড়িতেই বড় হয়েছি। একটা বড় উঠোন, একটা বড় বারান্দা, একটা বিশাল বড় ভিতরে ঘর, সেখানে বিজয়া থেকে শুরু করে পিকনিক থেকে শুরু করে পিসি জেঠুরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া সমস্ত কিছু। তা সেই পরিবেশগুলো, সেই কথাগুলো যখন মনে পড়ে না, তখন না বুকের ভিতরটা কেমন খাঁকা করে ওঠে যে আর তো সেই দিনটা পাবো না, আমরা তো ছোটও হতে পারবো না, মানুষগুলোকেও পাবো না। মানে একজন একজন করে না কিভাবে যেন চলে যাচ্ছে, আর পরিবারটা ভেঙে ভেঙে ভগ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে পরিবার মানে কি বলতো, সুখে দুঃখে মানুষ পাশে থাকবে, তা বলে কি মনোমালিন্য হবে না? মনোমালিন্য তো থাকবেই, আবার সেটা কাটিয়ে নিয়ে আবার একসাথে হবে, এরকমই তো হয় না। যাই হোক, আমার সেজমার থেকে আমি শিখেছি যে মাংসে দই দিয়ে রান্না করতে হবে। আমার সেজমার থেকে আমি শিখেছি নারকোল নাড়ু শিল পাটাতে, নারকোল কোরানোর পর সেই নারকোলটা শিল পাটাতে বেটে তার মধ্যে ক্ষীর ভরে নাড়ু বানাতে। আমি আমার সেজমার থেকে শিখেছি ময়দার পরোটা সকালবেলা রবিবারের জল খাবারে 3 কোনা পরোটা হয়, এবং সেই পরোটাটা ধপধপে সাদা কি করে থাকবে এবং নরম কি করে থাকবে। আরো অনেক কিছু বললে তো তা বোঝাতে পারবো না। তবে ওই ধরো 2015 সালে আমার বাবা চলে গেল, তো তার ঠিক 7-8 বছর আগে সেজমারাও আমাদের পৈতৃক বাড়িটা ছেড়ে দুর্গানগরে নিজেদের বাড়ি করে চলে গেছি। কিন্তু আমি আমার ছোটবেলায় তো পেয়েছি সঞ্জীব কাপুরের খানা খাজানা, আমার সেজমার ঘরে আমাদের বাড়িতে প্রথম কালার টিভি। তো আমি আর আমার সেজমা একসাথে বসে খানা খাজানা দেখতাম। আমার সেজমার রান্নাঘর দিয়ে একটা ছোট্ট জানলা ছিল, সেটা দিয়ে বেডরুমে ঘরের টিভিটা দেখা যেত। আর আমাকে বসাতো টিভির ঘরে, আর সেজমা থাকতো রান্নাঘরে। আর আমাকে জিজ্ঞেস করতো, হ্যাঁ রে আমার ডাক নাম তো টুকটুকি, কিন্তু সকলে আমাকে শর্টে না টুকুন ডাকে, বুঝেছো তো? তা আমাকে বলতো, আমাকে কি মশলা দিল রে, কি মশলা দিল, আচ্ছা এরপরে এটা দিল, এরপরে ওটা দিল। আর যখন আমরা সবাই মিলে একসাথে লম্বা হয়ে নিচে শাড়ি পেতে খেতে বসতাম, সবাই পিসি কাকা জ্যাঠারা এক জায়গায় বলে, আমার কাকা ছিল না, আমার বাবাই ছিল, তখন এরকম 1 কড়াই মাংস রান্না করে এনে রাখতো। সেই মানুষটাকে তো আর পাবো না, সেই মানুষটার হাতে স্বাদ তো আর পাবো না। আগের বারও যখন কলকাতা থেকে আসলাম, আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা গেছিলাম। সেই তোমাদের কি খাওয়ালাম, মটন না? মটন, হ্যাঁ, সেইবারও সোনার মুখে এখন লেগে রয়েছে। 1 কড়াই মাংস এনে বিয়ের পরও খাইয়েছে আমাকে বেশ কয়েকবার। খুব সুন্দর খাওয়া দাওয়া, রান্না প্রচন্ড সুন্দর। খাওয়া দাওয়া কি বলতো, মানুষকে খাওয়াতে গেলে না তার মন থাকা চাই। সেই মনটা কোনোদিনও আমি দেখিনি যে সেখানে অর্থ যদি নাও থাকতো, যে সেখানে মনের কোনো কম্প্রোমাইজ হয়েছে যে এবার এরা আসছে, খাওয়া দাওয়াটা আমরা একটু ফিকে করে দিই। কোনোদিনও আমার সে যেহেতু কোনোদিনও করেনি। এবং লোককে দেওয়া খাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রেও মন বিশাল বড়। মানে আমরা হয়তো এক্সপেক্টও করিনি সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দেবে, এরকম ছিলেন। যাই হোক, জেঠু একা হয়ে গেল। সেটাই বলছি, আমার বাবারা 4 ভাই, আমি হচ্ছে ছোট, মানে ছোট ভাইয়ের ঘরে আমি একাই একটা মেয়ে। আর বড় জেঠুর ঘরে আছে আমার ভাই, আমি আর ভাই বাড়িতে। আমার মেয়ে জেঠু বিয়ে করেনি, আর সেজমার কোনো সন্তান ছিল না। তো এই ক্ষেত্রে আমার জেঠুটা পুরো একা হয়ে গেল। আর আমার জেঠু না ভীষণ রাগী মানে কি, ধরো সব কিছুটাই সেজমাই ম্যানেজ করতো। কেউ এসছে, কারোর যদি কোনো আচরণ খারাপ লাগে, কখনো ভাববে না যে এখানে তো সবাই আছে, আমি তাকে সেই কথাটা বলবো না, সামনেই বলে দেবো। হ্যাঁ, আর সেগুলো না সব সেজমা ম্যানেজ করতো। ছোট থেকে আমরা সেজুর সাথে একটু কমই কথা বলতাম, ভয় পেতাম যে জেঠু বকা দিয়ে দেবে, এই ব্যাপারটা থাকতো।
এখন অনেকটা নরম হয়ে গেছে, এই ধাক্কাটা খাওয়ার পর তো আরোই নরম হয়ে গেছে। একা একা মানুষটা কি করবে, এটা একটা চিন্তার বিষয়। আমরা কি করতে পারি, দুবেলা দুটো ফোন করতে পারি, এর থেকে তো বেশি কিছু না। যাই হোক, অনেকটা কথাই আজকে বলে ফেললাম। আজকে এই বিষয়ে কি একটা গান বেঁচেছি জানো, এই জীবনের চড়াই উতরাই তা তো মানুষের থাকেই, সেই নিয়ে এই ভালো মন্দকে নিয়েই তো তবুও এগোতে তো হবে, বলো, সময় তো দাঁড়িয়ে থাকে না। এই গানটার পিছনেও একটা ছোট্ট গল্প আছে। গানটা কিশোর কুমারের গাওয়া। এই গানটা কিশোর কুমার তার বৌদি যখন মারা গেছিল, মানে দাদামণি বলতো অশোক কুমারকে, অশোক কুমারের যে স্ত্রী সে যেদিন মারা যায়, কিশোর কুমারকে এই গানটি অশোক কুমার সেই দিন বৌদির নিয়ে যাওয়ার সময় মরদেহের সামনে বলেছিল, তুই এই গানটা গা। কেননা কিশোর কুমারের যে বৌদি ছিলেন সে একেবারে সন্তান স্নেহে কিশোর কুমারকে মানুষ করেছেন। তার যখন 8 বছর বয়স, কিশোর কুমারের যখন 8 বছর বয়স, সেই সময় অশোক কুমার বিয়ে করে নিয়ে আসেন তার বৌদিকে। এবার নিজের 4টে ছেলে মেয়ের সাথে দেওরকেও সে তার ছেলের মেয়ের মতন করেই মানুষ করেছে। আর এই গানটা গেয়েছিল বৌদির মরদেহকে সামনে নিয়ে পরিবারের সকল মানুষের সামনে। তার ঠিক 6 মাস বাদে কিশোর কুমারও মারা যান। মানে একটা অদ্ভুত বন্ডিং মায়ের মতন আর কি না ব্যাপারটা, একদম। আর আমি শুধু চিন্তা করছি সেই সময় অশোক কুমারের মনের অবস্থাটা। যাই হোক, আমি তো সামান্য একজন, আমিও আমার মনের অবস্থাটা এখন খুবই খারাপ। কিন্তু এই যে বললাম, এইটুকু তোমাদের না বললে আমার মনটাই যেন কেমন খচখচ করবে, না একটু বলতে পারতাম। এটা তো এমন কিছু ঘটনা নয় যে গোপন রাখতে হবে। ঠিক আছে, তাহলে গানটা শুনে নাও। যদি তোমাদের মনে হয় গানটা ভালো লাগলো, তাহলে আমাকে একটা লাইক করে দিও। আমাকে না, গানটায় একটা লাইক করে দিও। আর কিছু মতামত যদি জানানোর থাকে আমাকে কমেন্টসে জানিও। আর আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। তবে গানটা হয়তো একটু ভালো গাইতে পারতাম, কিন্তু মনটা তো খুব টালমাটাল পরিস্থিতিতে গানটা তৈরি করেছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़े गम है, थोड़ी खुशियाँ, थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है चाहो तो ये जीवन है। ये न सोचो इसमें अपनी हार है कि जीत है, उसे अपना लो जो भी जीवन की रीत है। ये न सोचो इसमें अपनी हार है कि जीत है, उसे अपना लो जो भी जीवन की रीत है। ये जिद छोड़ो, यूं ना तोड़ो, हर पल एक दर्पण है, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है चाहो तो ये जीवन है। धन से न दुनिया से, घर से न द्वार से, धन से न दुनिया से, घर से न द्वार से, सांसों की डोर बंधी है,
प्रीतम के प्यार से दुनिया छूटे पर ना टूटे, ये ऐसा बंधन है, ये जीवन है। इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है